আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব অতিথির স্মৃতি এই গল্পটি। আজকের ভিডিওর আউটলাইন হলো প্রথমত আমি গল্পটি একটু সামারাইজ করব, তারপর লাইন বাই লাইন পড়ব, তারপর তোমাদেরকে আমি মূল ভাবটি দিয়ে দিব। চলো শুরু করি। অতিথির স্মৃতি এই গল্পের লেখক হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই যে অতিথির স্মৃতি এর গল্পের টাইটেল থেকেই কিন্তু একটু ধারণা পাওয়া যায় যে অতিথির স্মৃতি এখানে কোনো একটা অতিথির স্মৃতি নিয়েই লেখা। এই গল্পে যে অতিথি আছে সে হলো একটি কুকুর। কুকুর হলো গল্পকথকের একজন অতিথি। এই কুকুরের সাথে গল্পকথকের যেই স্মৃতিগুলো সেই স্মৃতিগুলো নিয়েই মূলত এই গল্পটি উপস্থাপন করা হয়েছে। দেখো, এই গল্পটি দেওঘরের স্মৃতি, এই যে একটা গল্প ছিল এই গল্পটাকে একটু পরিমার্জন করে তার পরবর্তীতে নাম দেওয়া হয়েছে হলো অতিথির স্মৃতি। এই গল্পে গল্পকথকের একাকিত্বের সময়ে অবলা জীব হলো এই কুকুর, এর সঙ্গ দেওয়াকে কেন্দ্র করে মূলত গল্পটি রচিত হয়েছে। এই গল্পে মালির বউ যে মালিনী আছে তাকে আমরা ভিলেন বলতে পারি। তাহলে আমরা এখন হিরো কাকে বলবো, বা নায়ক বা যে প্রধান চরিত্র তাকে বলতে হবে হলো কুকুরকে। এই গল্পকে বুঝতে চাইলে কুকুরকে বলতে হবে ভিলেন, সরি হিরো বলতে হবে। আচ্ছা, এই গল্প আমাদের পাঠ্য বইয়ে দেওয়ার উদ্দেশ্য হলো যে প্রাণীর প্রতি আমাদের সহানুভূতি সৃষ্টি এবং আমাদের যে দৈনন্দিন জীবনের ঘটনাগুলো, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো, সেইগুলো যাতে আমরা লিখে রাখতে পারি, এর জন্য মূলত এই গল্পটি আমাদের দেওয়া। আচ্ছা, এখন আমি একটু শর্টলি যে গল্পের ভিতরে কি আছে সেটা তোমাদেরকে বলি। দেখো, গল্পটা একজন অসুস্থ মানুষ, সে হলো একটু সুস্থতার জন্য বা একটু ভালো লাগার জন্য নিজের পারিবারিক পরিবেশটা যাতে আরেকটু ভালো পায় এর জন্য একটা রিসোর্ট টাইপের একটা কোথাও অবস্থান করছে। তোমরা রিসোর্ট শব্দটা ব্যবহার করলে সুন্দরভাবে বুঝতে পারবে। তারপর সেইখানে সে অবস্থান করার পর সেইখানে তার একটা সঙ্গীর সাথে, যে হলো একটা কুকুর, এই কুকুরের সাথে হলো তার একটা সম্পর্ক সৃষ্টি হয়। যে কুকুর মাঝে মাঝে আসতো, তারপর সে তাকে খাবার দিত, এক পেশে কথা হতো আর কি। কুকুর তো আর কথা বলতে পারে না, এ তো আর কথা বলতে পারে না, কিন্তু এই যে এখানে যেই গল্প কথক ছিল সে এক পেশে কথা বলতো। কুকুর বলতো, এ শুধু শুনতো কিন্তু উত্তর দিতে পারতো না, এরকম টাইপের। তারপর এক সময় এই যে ব্যক্তি তার হলো চলে যেতে হয়, কারণ সে যেখানে গেছিল সেখানে তো সে চিরদিনের জন্য যায় নাই। তারপর লাস্টে মুহূর্তটুকু এরকম যে সে হলো রেলের কাছে, রেল দিয়ে বা যে ট্রেন আছে সে ট্রেন দিয়ে হলো চলে যাবে, এবং চলে যাওয়ার সময় সে এই যে একে হলো রেখে যায়, একে তো আর নিয়ে যেতে পারে না। তো একে রেখে যাওয়ার সময়, অর্থাৎ যখন চলে যাচ্ছে তখন সে পিছে পিছে তার গাড়ি পর্যন্ত যায়, এবং সে যতক্ষণ পর্যন্ত ট্রেন ছেড়ে না দিচ্ছে সে ততক্ষণ পর্যন্ত সেখানে অবস্থান করে। আচ্ছা, আমি এগুলো মানুষের বা কোনো আকৃতি ছবি আঁকানো উচিত না, তবু আমি তোমাদের বোঝানোর জন্য আমি তোমাদেরকে দেখালাম। আচ্ছা, এখন আমরা লাইন বাই লাইন পড়ি গল্পটি, ধৈর্য সহকারে দেখবা, আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আচ্ছা, দেখো শুরুটা কি কোনখান থেকে বলছে যে চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। এই লাইনটুকু অনেকে বুঝো না, এর মানেটা কি? দেওঘর মানে হলো, তোমাকে যদি আমি সহজ ভাষায় তোমার মতো ভাষায় বলি, যে তুমি একটা রিসোর্টে গেলা, কিসের জন্য গেলা? তুমি এই শহরের যান্ত্রিক জীবন থেকে একটু মুক্তি পেতে চাও, একটু ভালো লাগা ফিল হওয়ার জন্য তুমি কিছু সময়, কিছু দিন রিসোর্টে কাটাইলা। যে এই যে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে যে পরিবর্তন, এটাকে মূলত বায়ু পরিবর্তন এখানে বলা হয়েছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো, প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটি বড় বাড়িতে থাকি। রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙ্গা একঘেয়ে সুরে আছে। এখানে একটা বিষয় আছে, সেটা হলো এইখানে রাত 3টে, এটা এমসিকিউতে আসতে পারে যে রাত কয়টা থেকে ভজন গান শুরু হতো। আচ্ছা, এটা মনে রেখো। তারপর দেখো এখান থেকে কি বলছে, যে একঘেয়ে
সুরে ভজন শুরু করে। এই যে ভজন, ভজন হলো কি হিন্দুদের যেই কীর্তন বা তাদের ভগবানের যে মহিমা যে বলে তারা, এরকম কিছু একটা। ভজন শুরু করে ঘুম ভেঙে যায়, দোর খুলে মানে দরজা খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভোরে উঠে হলো দুয়েল। তাহলে সবচেয়ে আগে উঠে কে? দুয়েল। এটা এমসিকিউতে আসতে পারে বা কতে আসতে পারে যে সব থেকে আগে উঠে কে? দুয়েল। আর দুয়েল কিন্তু আমাদের জাতীয় পাখি। আচ্ছা, তোমাদের কাছে আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হলো আমাদের জাতীয় গাছ কোনটি? তোমরা জাতীয় মাছ, জাতীয় পাখি, জাতীয় ফুল এগুলো চিনো, কিন্তু জাতীয় গাছ কোনটি? জাতীয় গাছ কোনটি? দেখি কে কে উত্তর দিতে পারো। তোমরা যদি উত্তর দিতে পারো তাহলে বুঝবো তোমরা আসলেই মেধাবী। আচ্ছা, তারপর দেখো কি বলছে, ভোরে দুয়েল উঠে অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপরে কি হয়? তারপর একটি একটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্জে, পথের ধারে অশ্বত্থ গাছও কিন্তু এক ধরনের গাছ। আমরা ইন্টারমিডিয়েট বায়োলজিতে অশ্বত্থ গাছ শব্দটা পাইছিলাম। আচ্ছা, গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেকেই চিনি। হলদে একজোড়া বনে বউ পাখি একটু দেরি করে আসতো। প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচাইতে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। এখানে একটা কথা মনে রাখতে পারো যে সবচাইতে উঁচু ডালকে বলা হয় মগ ডাল, এটা মনে রাখতে পারো। হঠাৎ কি জানি কেন 2-3 দিন এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম। 2-3 দিন কে এলো না? এই যে হলদে যে বনে পাখিটা, বনে বউ পাখি, সেইটা আসে নাই, এটাই বলছে। কেউ ধরলো না তো, মানে কেউ কি ধরে ফেললো না তো? এদেশে বেদের অভাব নাই। বেদের মানে এদেশে সমস্যার অভাব নাই। পাখি চালান দেওয়া তাদের ব্যবসা, অর্থাৎ পাখি ধরে বিক্রি করা তাদের ব্যবসা। কিন্তু 3 দিনের দিন আবার দুটোকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকারের একটা ভাবনা ঘুচে গেল। আচ্ছা, এমনই করে সকাল কাটে, বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। নিজের সামর্থ্য নেই বেড়াবার এর মানে এই না যে তার টাকা পয়সা নাই, সে বেড়াতে পারবে না, এরকম না। মানে তার শারীরিক অবস্থাটা ভালো না, সে কিন্তু অসুস্থ। গল্প কথক এখানে অসুস্থ দেখেই কিন্তু সে দেওঘরে আসছে, নিজের যাতে একটু সুস্থতা অনুভব করে, এজন্য। আচ্ছা, এরপর যাদের আছে তাদের চেয়ে চেয়ে দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘর, পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি। পীড়িতদের মানে হলো যারা হলো অসুস্থতার মধ্যে আছে তাদের। প্রথমেই যেত পা ফুলা অল্প বয়সী একদল মেয়ে, বুঝতাম এরা বেরি আসামি। বেরি আসামি মানে এখানে রোগে বোঝানো হচ্ছে। বেরি হলো একটা রোগ, যেটা হলো ভিটামিন বি এর অভাবে হয়ে থাকে। ভিটামিন বি এর অভাবে যে রোগ হয় সেটা হলো বেরি। এই রোগে কি হয় যে পা ফুলে যায়, এরকম টাইপের রোগ। আচ্ছা, তোমাদেরকে আরেকটা প্রশ্ন, সেটা হলো ভিটামিন কয়টি? আচ্ছা, আমি 6 লিখে ফেলছি। আচ্ছা, ভিটামিন 6টি। আমি তোমাদের লিখে দিই কীভাবে ভিটামিন 6টি মনে রাখবা। এটা যদি এটা বায়োলজি ক্লাস না, KEDA 1 2 3 4 BC, এরকম এভাবে মনে রাখতে পারো। ক্যাডা, এখানে ক্যাডা বলতে একটা শব্দ আছে না, এই ক্যাডা কিন্তু হয়েছে ক্যাডা। কে ফর ভিটামিন কে, ই ফর ভিটামিন ই, ডি ফর ভিটামিন ডি, এ ফর ভিটামিন এ, সি ফর ভিটামিন সি, বি ফর ভিটামিন সি, সি ফর ভিটামিন সি। যদিও এটা বায়োলজি ক্লাস নয়, আমি তোমাদেরকে একটু বললাম আর কি। আচ্ছা, পরবর্তীতে দেখো, ফুলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন। মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবুও দেখি কারো পায়ে
আট করে মোজা পরা, এই যে পা ফোলা, সেটা কীরকম দেখা যায়, একটু খারাপ দেখা যায়, দৃষ্টিকটু দেখা যায়, সেইটা থেকে রক্ষা পাওয়ার জন্যই গরমকালেও কিন্তু তারা মোজা পরে। কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরছে, যেটা পথ চলার বিঘ্ন। তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায়, যে তাদের একটা রোগ, পায়ের সমস্যা, সেটা যেন মানুষ দেখতে না পারে, চোখ থেকে আড়াল করার জন্য কেউ কেউ মোজা পরে, আবার কেউ কেউ যে তাদের জামাটা সেটাকে একদম মাটির নিচ পর্যন্ত দেয়, যাতে হলো দেখা না যায়। আর সবচেয়ে দুঃখ হতো একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে, সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু 3টে ছোট ছোট ছেলে মেয়ে, বয়স বোধ হয় 24-25। এটা মনে রাখতে পারো যে প্রশ্ন আসতে পারে দরিদ্র মেয়েটির বয়স কত, 24-25। কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনি পাণ্ডুর, কোথাও যেন একটু রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানবার। তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কুলে, সে তো আর হাঁটতে পারে না, অর্থাৎ যে ছোট সন্তানটি আছে সেটা তার কুলে। তার পরবর্তীতে দেখো, অথচ ফিরে আসবারও ঠাঁই নেই, কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি। সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে, দেখি কয়েকজন বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুতপদেই বাসায় ফিরছেন। তো এইখানে কি বুঝাইছে? দেখি বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা হরণের কর্তব্যটা দেখতেছে, যে গল্পকথক সে দেখতেছে কিছু বৃদ্ধ মানুষ তারা কাজ থেকে বাড়ি ফিরতেছে, এই যে ক্ষুধা হরণ বুঝাইছে না, কাজ থেকে তারা দ্রুতপদে তাড়াতাড়ি বাসায় ফিরতেছে সন্ধ্যার সময়। সম্ভবত এরা বেতবাধিগ্রস্ত, সন্ধ্যায় পূর্বে এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাদের চলন দেখে ভরসা হলো, ভাবলাম যাই, আমিও একটু ঘুরে আসি। সেদিন পথে পথে অনেক বেড়ালাম, অন্ধকার হয়ে এলো, ভাবছিলাম আমি একাকী। হঠাৎ পিছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলছে। বললাম, কি রে, তুই যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটাই বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। বুঝলাম সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল, তার মানে কুকুরটা কিন্তু বয়স্ক। আচ্ছা, তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম। যে ভিডিওর শুরুতে বলছিলাম না যে এক পেশে কথা, এই যে এক পেশে কথা হয়েছে আর কি, যে কুকুর তো আর মানুষের ভাষা বুঝে আমাদেরকে উত্তর দিতে পারে না, আর আমরাও কিন্তু কুকুরের ভাষা বুঝে তাদের কথার উত্তর দিতে পারি না। আচ্ছা, তারপর কোথায় ছিলাম? এইখানে ছিলাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। এই যে অতিথি, এই শব্দটা থেকেই কিন্তু নেওয়া হয়েছে এই গল্পের টাইটেলটা, যে অতিথির স্মৃতি। সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো, কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো, গেট বন্ধ করে দিতে চাইল। বললাম, না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘণ্টা খানেক পর খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় চলে গেছে। পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আছে আমার সেই কালকের অতিথি। বললাম, কাল তোকে খেতে নেমন্ত করলাম, এলি না কেন? নেমন্ত করলাম মানে তোকে খাইতে বললাম, দাওয়াত করছিলাম, তুই আসলি না কেন? জবাবে সে মুখ পানে চেয়ে দেখি লেজ নাড়তে লাগলো। বললাম, তুই আজ খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? প্রত্যুত্তরে মানে তার প্রশ্নের উত্তরে সে শুধু ঘন ঘন লেজ নাড়ল। অর্থবোধ হয় এই যে, সত্যি বলছো তো? কুকুর লেজ নেড়ে বলতেছে, আসলে বলতেছে না তো, এটা হলো গল্পকথকের মূলত একটা ধারণা, যে সে লেজ নাড়তেছে, তার মানে মনে হয় সে বলছে যে সত্যিই বলছো তো যে তুমি আমাকে খাবার দিবে? রাত্রে চাকর এসে জানালো সেই কুকুর এসে আজ বাইরের বারান্দায় নিচে উঠানে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি।
ওকে পেট ভরে খেতে দিও। পরের দিন খবর পেলাম অতিথি যায়নি। রাত্রে সে ছিল, কিন্তু পরের দিন যায়নি। আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্তে ঘরে বসে আছে। দেখো এই লাইনটা একটু বুঝার আছে। কি বলছে যে আতিথ্যের মর্যাদা লঙ্ঘন। আতিথ্যের মর্যাদা বলতে এখানে বোঝানো হয়েছে যে কোনো একটা অতিথি যদি বাড়িতে আসে, সে মূলত একদিন স্টে করে, একদিন থাকে। কিন্তু এই বেচারা কুকুর সে কি করছে, সে মূলত রাতে তো থাকছে, নিয়ম ছিল যে সে সকালে চলে যাবে, কিন্তু সে সেটা লঙ্ঘন করে সে নিশ্চিন্তে শুয়ে আছে। বললাম তা হোক, ওকে তোমরা খেতে দিও। আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, কারো আপত্তি হবে না, কিন্তু আপত্তি ছিল অত্যন্ত গুরুতর আপত্তি। আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এই বাগানের মালিনী। মালি হলো যে বাগানকে দেখাশোনা করে, পরিচর্যা করে, রক্ষা করে, এরকম ব্যক্তিকে বলা হয় মালি। আর মালিনী হলো মালির যে স্ত্রী, সে মালিনী। আচ্ছা, আমি জানতাম তার বয়স কম, দেখতে ভালো এবং খাওয়ার সম্বন্ধে নির্বিকার চিত্ত। চাকরদের দরদ তার পরেই বেশি। অতএব আমার অতিথি করে উপবাস, অর্থাৎ তার যে অতিথি সে উপবাস না খেয়ে থাকে। বিকেলে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। বেড়াতে বের হলে সে হয় পথের সঙ্গী। জিজ্ঞাসা করি, হে অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবোতে কেমন লাগলো কেমন? সে জবাবে লেজ নেড়ে, মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। জানি না যে মালির বউ তাকে মেরে ধরে বের করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই ওর সম্মুখের পথের ধার বসে কাটায়। আমার চাকরদেরও তাতে সায় ছিল। তারপর দেখো কি বলছে, হঠাৎ শরীরটা খারাপ হলো, 2-3 দিন নিচে নামতে পারলাম না। দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে, তার মানে তার ঘরটা মূলত দোতলা ছিল, সে উপরের ঘরে অবস্থান করতেছে। বিছানায় শুয়ে খাবারের কাগজটা যেইমাত্র পড়া হয়ে গেছে, অর্থাৎ খবরের কাগজটা পড়া হয়ে গেছে, জানালার মধ্য দিয়ে বাইরে রুদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম। সাহসা খোলা দৌড়ে দাঁড়িয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে এসে একেবারে আমার ঘরের সামনে হাজির। অর্থাৎ এই যে কুকুর ছিল, সেই কুকুর বেচারা এর যে দোতলা ঘরে সেখানে চলে গেছে। কিভাবে সুযোগ পাইছে? সুযোগ পাইছে মূলত এই দুপুরবেলা যে মালিরা সব ঘুমাচ্ছে। তারপর দেখো ঘর তাদের বন্ধ। আচ্ছা, ভাবলাম দুদিন খেতে পাইনি, তাই বুঝে আমাকে ও দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়েছে তো রে? কি খেলি আজ? মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি যেন একটা নালিশ ও জানাতে চায়। চাকরকে হাঁক দিলাম, মানে চাকরকে ডাকলাম। ওদের দৌড় খোলার শব্দে অতিথি ছুটে পালালো। অর্থাৎ যখন সে ডাকলো, দরজা খোলার শব্দ শুনেই কুকুর পালিয়ে গেল। জিজ্ঞাসা করলাম, হে রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? তারপর মালি বলতেছে, আজ্ঞে না। তার যে চাকর ছিল তারা বলতেছে, আজ্ঞে না, মালির বউ ওরে তাড়িয়ে দিয়েছে। যে আজ তো অনেক খাবার বেঁচেছে, সে সব কি হলো? এটা বলতেছে হলো গল্পকথক। তারপর দেখো গল্পকথকের কথা শুনে যে চাকর সে বলতেছে, মালি বউ চেটে পুটে নিয়ে গেছে। আমার অতিথিকে ডেকে আনা হলো, তার যে অতিথি কুকুরকে ডেকে আনা হলো। আবার সে বারান্দার নিচে উঠোনের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান নিল। মালি বউয়ের ভয়টা তার গেছে। বেলা যায়, বিকাল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি ওই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে। বেড়াতে যাবার সময় হলো যে। বেড়াতে যাওয়ার সময় তার গল্পকথকের যে সঙ্গী, সেই সঙ্গী হলো তার কুকুর। তারপর দেখো, শরীর সারল না,
শরীর সারল না, যে শরীরে যে অসুস্থতা ছিল সেটা তার পুরোপুরি ভালো হইল না। দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়ল। তবু দিন 2 দেরি করলাম, না চলে। আজ সকালবেলা জিনিস বাঁধাবাঁধি শুরু হলো, দুপুরবেলা ট্রেন। আচ্ছা, এই প্রশ্নটা আসতে পারে যে ট্রেন কখন ছাড়ার কথা ছিল? গেটের বাইরে সার গাড়ি এসে দাঁড়ালো, মালপত্র বুঝাই দেওয়া চলল। অতিথি মহাব্যস্ত, কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটাছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না যায়। অর্থাৎ মানে ও খবরদারি করতেছিল যে কিছু কিন্তু রেখে যায় না, এরকম টাইপের আর কি। কুলিদের পিছনে পিছনে দৌড়াচ্ছিল। তার উৎসাহই সবচেয়ে বেশি। একে একে গালিগরু ছেড়ে দিল। আমার গাড়িটাও চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। কি রে, এখানে এসেছিস? সে লেজ নেড়ে জবাব দিল, কি জানি মানে তার কি। তারপর দেখো টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো, ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল না কেবল অতিথি। সুন্দর, মানে সবাই তুলে যারা দিতে এসেছিল সবাই বকশিস পেল, কিন্তু পেল না শুধু অতিথি। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করছে, যাবার আগে তার ওই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম। অর্থাৎ পা দিয়ে ধুলো উড়াচ্ছে, এরকম একটা পরিস্থিতি। স্টেশনে ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে অতিথি। ট্রেন ছেড়ে দিল, বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢুকবার জো নেই। পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে, হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। হয়তো ওর চেয়ে তুচ্ছ জীবন শহরে আর নেই। তবু দেওঘরের বাঁশের কাটা দিনের স্মৃতি ওকে মনে করে লিখে গেলাম। আচ্ছা, আমাদের গল্পটা শেষ হয়েছে, আশা করি বুঝছো। না বোঝার কিছু নেই। আর তোমরা যেটা করবা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিচ্ছো এতক্ষণে। আর আমাদের গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেও। আমি ডেসক্রিপশন বক্সে এই গল্পের মূল ভাবটা তোমাদেরকে দিব। ধন্যবাদ সকলকে। আমার জন্য দোয়া করিও। তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা। ভালো থাকো। আল্লাহ হাফেজ।